Welcome to Sports Life presented by Cool. আপনাদের সঙ্গে আছি আমি সঞ্জনা আইভি। সেই সঙ্গে আমি রঞ্জন শান্ত। সঞ্জনা, শুরুতে একটা প্রশ্ন তোমাকে করে শুরু করি। কটা ভাষা মোটামুটি তোমার জানা আছে? তিনটা কি চারটা? এর বেশি জানো না? না, তুমি কটা জানো? আমি তো ওরকমই তোমার মতো, কিন্তু প্রেমের টানে যেমন ধরো ইউরোপ থেকে বাংলাদেশে কেউ যদি চলে আসে, সে আস্তে আস্তে বাংলা শিখবে, মানে ভালোবাসার থাকলে অনেক কিছু হয়। যেমন আজকে একজনের গল্প আমরা বলবো, তিনি ক্রিকেটের প্রতি যে তার প্রেম বা ভালোবাসা, সেই টানে এবারের আসলে যে 20 দল অংশগ্রহণ করছে, সেই 20 দলের জাতীয় সঙ্গীত মুখস্থ করে ফেলেছে। এটা কি আদৌ সম্ভব 20 দেশের জাতীয় সঙ্গীত মুখস্থ করা? একেবারেই সম্ভব। সেই গল্প আমরা শুনবো। তার নাম তামিম, দিনাজপুরের ছেলে। তিনি পেশায় একজন আঞ্চলিক ধারাভাষ্যকার এবং এবারের আসরে যে 20 দল অংশগ্রহণ করছে, সেই 20 দলের রেকর্ড গড়া বলা যায়। তিনি জাতীয় সঙ্গীত মুখস্থ করেছেন এবং তার ইচ্ছাও তাই গিনেস বুক অফ ওয়ার্ল্ডে নাম লেখার। শুনবো তার গল্প। যুক্তরাষ্ট্র ও উইন্ডিজে বসতে যাচ্ছে এবারে টি-20 বিশ্বকাপ। ব্যাট বলের লড়াইয়ে যে কোনো ফরম্যাটের বৈশ্বিক টুর্নামেন্টে অংশ নিচ্ছে রেকর্ড 20টি দেশ। তাই অন্যান্য বারের তুলনায় এবারে আসরে বাড়তি নজর থাকবে ক্রিকেট প্রেমীদের। শুধুই যে 20 দলের অংশগ্রহণে আলাদা মাত্রা যোগ হচ্ছে এই টুর্নামেন্টের, তা কিন্তু নয়। প্রথমবারের মতো আইসিসির কোনো ইভেন্টে আয়োজক হিসেবে নিজেদের নাম লিখিয়েছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি এই উপলক্ষে দিচ্ছে আরও একটি রেকর্ডের হাতছানি। এবারে টি-20 বিশ্বকাপে অংশগ্রহণকারী প্রতিটি দেশের জাতীয় সঙ্গীত গেয়ে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নিজের নাম ওঠানোর অপেক্ষায় দিনাজপুরের তরুণ তামিম আহমেদ ইমন। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ছোটবেলা থেকেই খেলাধুলার প্রতি বাড়তি ঝোঁক তামিমের, আর খেলা শুরুর আগে খেলোয়াড়দের জাতীয় সঙ্গীত গাওয়ার বিষয়টি নাড়া দিত তাকে। প্রত্যেকটা খেলা শুরু হওয়ার আগে কিন্তু ন্যাশনাল অ্যান্থেমটা গাওয়া হয় মাঠে। তো আমি দেখেছি এটা একটা অ্যাটাচমেন্ট, এটা হচ্ছে প্রত্যেকটা ন্যাশনের সাথে এই একটা ইমোশন। তো এই ইমোশনটাকে ধরার জন্য আমি বলেছি যে আমি এরকম একটা রেকর্ড হোল্ড করতে চাই। তামিমের দাবি, এখন পর্যন্ত বৈশ্বিক কোনো টুর্নামেন্টে অংশগ্রহণকারী সকল দেশের জাতীয় সঙ্গীত গেয়ে রেকর্ড তৈরি করতে পারেনি কেউ। তাই নতুন মাইলফলক তৈরিতে এরই মধ্যে কাজ শুরু করার কথা জানান দিনাজপুরের আঞ্চলিক এই ধারাভাষ্যকার। এই বিষয়ে আমাদের প্রসেসিং কাজ হচ্ছে অলরেডি। যেমন হচ্ছে ভিডিও রেকর্ডটা পাঠাতে হয় ওদেরকে, অলরেডি আমাদের ভিডিও রেকর্ড হয়েছে, এডিটিংয়ের কাজ চলছে এবং তাদেরকে অ্যাপ্লাইয়ের যে বিষয়গুলো, এগুলো আস্তে আস্তে হচ্ছে। বাংলাদেশের কন্ট্রিবিউটে যেন আমি একটা কিছু করতে পারি, আমি যেন একটা রেকর্ড হোল্ড করতে পারি, সেটা যেন বাংলাদেশের নামটা থাকে। দ্যাটস ইট, আমার আর কোনো আশা নাই। উইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপে বাংলাদেশ যখন নিজেদের মিশন শুরু করতে ব্যস্ত থাকবে, তখন ভিন্ন এক মিশনে নতুন মাইলফলক তৈরিতে কঠিন সময় পার করবেন তামিম। सायुथुंगा फुलका हामी एउटे माला नेपाली, सर्वमुम्बई फैलिए कामेची महाकाली, श्रीलंका माता अप श्रीलंका। তামিম আহমেদের স্বপ্ন গিনেস বুকে নিজের নাম ওঠানোর পাশাপাশি লাল সবুজের দেশটাকে বিশ্বের কাছে নতুনভাবে পরিচিত করার। Oh, say can you see by the dawn's early light what so proudly we hailed at the twilight's last gleaming? কেবল বিশ্বকাপে অংশগ্রহণই নয়, স্বপ্ন বুনেন একদিন বিশ্বকাপ জয় করে ফিরবে বাংলাদেশ। আর ফাইনাল ম্যাচে ধারাভাষ্যটা কেমন হতে পারে দিয়ে রাখলেন তেমনই এক নমুনা। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, ঢাকা। মানে পজিটিভ অর্থে যদি বলো পাগলা ভক্ত বা ক্রেজি ফ্যান, তাহলে আসলে এই তামিম সেটা। এবং আসলে ডেডিকেশন না থাকলে এটা কিন্তু সম্ভব নয়, একদমই সম্ভব নয়। আমি চাই যে গিনেস বুকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করুক, তার নামটা আসলে গিনেস বুকে উঠে যাক। একেবারেই সেটাই হোক, সেটাই প্রত্যাশা। এই বিষয় সহ অন্যান্য আরও বিষয় নিয়ে কথা বলতে আজকে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বর্ষণ কবিরকে, সিনিয়র ক্রীড়া সাংবাদিক এনটিভি। তাকে স্বাগত জানাতে চাই। প্লিজ ওয়েলকাম টু স্পোর্টস লাইভ। বর্ষণ ভাই, কেমন আছেন? প্লিজ বসবেন। এই যে তামিমের কণ্ঠে আমরা শুনছিলাম 20 দেশের সে জাতীয় সঙ্গীত মুখস্থ করে ফেলেছে। এত দ্রুত 20টা ভাষার উনি কেমনভাবে রপ্ত করলেন জাতীয় সঙ্গীত, এটা ইউনিক কোয়ালিটি। এবং আমরা আশাই করতে পারি যে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে উনি নাম লেখাবেন। এটা বাংলাদেশের যে ক্রিকেট উন্মাদনা, তার একটা আমরা বলতে পারি যে ছাপ থেকে গেল, এবং তার জন্য শুভকামনা। আসলে কতটুকু বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে বাংলাদেশের ক্রিকেট ভক্তদের সম্পৃক্ততা
তার সঙ্গে তাদের প্রত্যাশার পারদ কতটুকু উঁচুতে সেটা আমরা বুঝতে পারলাম আরও একবার। একদমই তাই। বাংলাদেশ ক্রিকেটের মূল শক্তিটাই কিন্তু দর্শক। আসলে দর্শক হিসেবে তাদের প্রাপ্তিটাই বা কি? বাংলাদেশ টাইগাররা, বাংলাদেশ দল বা টাইগাররা এখন পর্যন্ত বড় কোনো ট্রফি তো জিততে পারেনি। এটা খুবই ভ্যালিড কোশ্চেন, যে আপনি যেটাকে ব্র্যান্ড করছেন বা যে পর্যায়ে বাংলাদেশের ক্রিকেট নিয়ে অন্যরা যেভাবে চিন্তা করে বা দর্শক সমাগম, কারণ আমাদের 12 ম্যান তো আসলে তারাই, এবং বাংলাদেশের ক্রিকেট যখন টেস্ট মর্যাদা পায় তার পেছনে কিন্তু ইনফ্রাস্ট্রাকচার আমাদের তখনও খুব ভালো ছিল না। দর্শকদের আবেগ, দর্শকদের উপস্থিতি মাঠে, এগুলোই অনেক কিছু ম্যাটার করেছে। কিন্তু আলটিমেটলি আমরা দেখলাম দর্শকরা যতটুকু আশা করেন তার হয়তো বা খুব কম বলতে খুবই কম। বাংলাদেশ এখনও পর্যন্ত কোনো বৈশ্বিক আসর জেতেনি। আমাদের সর্বোচ্চ সাফল্য এশিয়া কাপের ফাইনালে খেলা, সেটা বোথ টি-20 অ্যান্ড ওডিআইতে। বিশ্বকাপে আমরা 2019-এ সবচেয়ে বড় সুযোগ ছিল আমাদের অনেক বড় কিছু করার, সেটাতে আমরা 8 হয়ে শেষ করেছি। বিশ্ব টি-20তে আমাদের সবচেয়ে ভালো পারফরমেন্স 2007-এর পর 2022-এ, সেটা ছিল মানে মূল পর্বে 2টো ম্যাচ জেতা। তো ওইখানে যদি আপনি মনে করেন যে দর্শকরা যা ভাবেন, দর্শকরা যে হাইপ দেন, বা গণমাধ্যমিক কর্মী হিসেবে আমরা যতটুকু ক্রিকেটকে সেলেবল প্রোডাক্ট হিসেবে সামনে উপস্থাপন করি, সেই জায়গায় আসলে নিজেদের ক্রিকেট দিয়ে ক্রিকেটাররা অতটুকু আসলে আদায় করে নিতে পেরেছেন কিনা সেই প্রশ্নটা কিন্তু থেকেই যাবে। কোটি টাকার হিসাব যখন বলা হয়, পুঁজি যেটা মূল পুঁজি তো আসলে এই দর্শক বোধহয় বাংলাদেশ ক্রিকেটের। আপনি নিশ্চয়ই দীর্ঘদিনের সাংবাদিকতা আপনি করছেন, মিরপুরের গেটের সামনে থেকে শুরু করে এই যে আমেরিকা গেল তাসকিনরা, যেতেই পারছে না আসলে ভেতরে ঢুকবে, যেভাবে ঘিরে ধরেছে। তো এই যে ভালোবাসাটা, এটা কি মনে হয় যে কোনো একদিন এটার পজিটিভ ফিডব্যাক আসবে, কিংবা এটা স্ট্রেংথ সে আসবে তো বটেই, কিন্তু কবে, এটা তো একটা বড় কোশ্চেন। আসবে, কোনো সন্দেহ নেই। নর্মাল সিস্টেমে চললে কোনো না কোনো দল, ভারত, পাকিস্তান বা অন্যান্য এই কন্টিনেন্টে, যেমন শ্রীলঙ্কার সম্প্রতি একটা ডাউনফল থেকে তারা রাইজ করছে, এই জায়গাতেও তো আমরা ওই মানে জায়গাটা পুরোপুরি ক্যাপচার করতে পারি নাই। তারপরে অন্যান্য ওয়েস্ট ইন্ডিজ তো পুরোপুরি মানে টালমাটাল অবস্থা। অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড, এদের যে স্ট্রাকচার, সেই জায়গাতে হয়তো আমরা যেতে পারবো না, কিন্তু নর্মালি বাংলাদেশ যেভাবে খেলছে অদূর ভবিষ্যতে সেটারও টাইমলাইন আমরা দিতে পারবো না, হয়তো 8 বছর 10 বছর লাগতে পারে। কিন্তু আনফর্চুনেটলি আমাদের বাংলাদেশের ক্রিকেটের যে স্ট্রাকচার, বাংলাদেশের ক্রিকেটারদের নিবেদন হয়তো বা ঠিক আছে, কিন্তু আধুনিক ক্রিকেটের সঙ্গে তারা কতটুকু মানানসই ক্রিকেট খেলছেন, এবং এত বছরের অভিজ্ঞতা অনেক ক্রিকেটারের থাকার পরও তারা যখন ডেলিভার করতে পারছেন না, তখন এই টাইম লাইনটা ফিক্স করা কিন্তু আপনি এখানে বসে করতে পারবো না, বা বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনও করতে পারবেন না। এটা ক্রিকেটারদেরকেই করতে হবে, কারণ এই টুর্নামেন্টে যারা খেলতে গেছেন, এক তানজিদ তামিম ছাড়া প্রত্যেকেরই কমপক্ষে একটা ওয়ার্ল্ড কাপ খেলার অভিজ্ঞতা আছে। সবার বেল্টে 3 থেকে 4 বছর মিনিমাম ইন্টারন্যাশনাল ক্রিকেটের ক্যারিয়ার আছে। তো আমি আবারও বলছি যে পরিসংখ্যানের আলোকে যদি দেখেন, এটা আসলে অদূর ভবিষ্যতে হবে, কিন্তু সেই ভবিষ্যৎটা যদি দ্রুত হতো, তাহলে আমাদের দর্শক বা এই যে একটা জেনারেশন উন্মাদনা, একটার পর একটা ট্রানজিশন পিরিয়ড যাচ্ছে, আমাদের দর্শকদের হাতে হয়তো বা এই ব্যাটনটা যাচ্ছে আরেকটা, যে বাবাটা আসতেন 90 দশকে, তার ছেলে হয়তো বা এখন স্কুল লাইফ শেষ করে, কলেজ লাইফ শেষ করে বিবাহিত জীবনে ঢুকে গেছেন, তার বাচ্চা হয়তো বা ক্রিকেট দেখছেন। কিন্তু এই 2-3টা জেনারেশনের যে পাস ওভার, এর মধ্যে কিন্তু আমরা কারো দেখলাম না যে বিজয় উৎসব করতে কোনো ট্রফির জন্য। এটা খুবই আমাদের জন্য মর্মপীড়াদায়ক, এটা বলাই যায়। বর্ষণ ভাই, এবারের দল নিয়ে কিন্তু অনেক আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে। আপনার কাছে দলটা ওভারঅল কেমন লেগেছে, আর প্রত্যাশাটা কতটুকু করা যায় আসলে? আবারও প্রত্যাশা, দল যদি আমাকে বলেন, দল সাইফুদ্দিনকে নিয়েই তো সবচেয়ে বড় কথাটা, এর বাইরে তো আসলে কোনো কথাই নাই। সাইফুদ্দিন থাকতেই পারতেন, তাকে 17 জনের ক্যারি করতেই পারতো বাংলাদেশ ক্রিকেট বোর্ড চাইলে, কিন্তু তারা যেহেতু একটা ফ্রেশ পেসার, যেহেতু শরীফুল, তারপরে তাসকিন এবং মুস্তাফিজের ব্যাকআপ হিসেবে একজনই ছিলেন হাসান মাহমুদ, যেহেতু তাসকিন ইনজুরি প্রোন, মানে যেহেতু ইনজুরি এখনও পুরোপুরি রিকভার না করে উনি গেছেন, রিস্ক ফ্রি থাকার চেষ্টা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, এই কারণে হাসান মাহমুদ চলে গেছেন। সাইফুদ্দিন উইকেট পাচ্ছেন, কিন্তু প্রত্যেকটা উইকেটের পিছনে যদি আপনি হিসেবটা করেন, রানের গতি বা রান যতটা উনি দিচ্ছেন, ড্যামেজটা উনি তো কন্ট্রোল করাচ্ছে, ড্যামেজটা হতে দিয়েছেন শেষ 2 টি-20তে অনেক বেশি। তো এটা হয়তো বা নিতে পারতো, কারণ তার ব্যাটিং একটা ইফেক্টিভনেস থাকতে পারতো লোয়ার অর্ডারে। কিন্তু এখন টি-20টা হয়ে গেছে কি, যে দেখেন কখনোই আপনি সন্তুষ্ট কাউকে কখনো করতে পারবেন না, কোনো টিম দিয়ে কখনো কোনো সিলেকশন প্যানেল সন্তুষ্ট করতে পারেনি। মিনাজুল আবেদিন, নান্নু, হাবিবুল বাশারাও করতে পারেননি। গাজী আশরাফ হোসেন লিপুদের প্রথম বৈশ্বিক আসরের যে টিম সিলেকশনটা হলো, এখানেও আমরা এই সাইফুদ্দিনের দীর্ঘশ্বাসটাই বেশি পাচ্ছি।
কিন্তু আলটিমেটলি এর চেয়ে ভালো আপনার ব্যাকআপটাই বা কোথায়? মানে যাদেরকে নিয়ে যাওয়া হয়েছে, সাইফুদ্দিনকে আপনি বাদই দেন, অন্য একটা নাম বলেন যারা গত 5 বছরের বা 4 বছর ধরে খুব কন্টিনিউয়াসলি বা কনসিস্টেন্টলি বাংলাদেশের ক্রিকেটকে সার্ভ করে গেছেন। দে ডোন্ট হ্যাভ এনি অপশনস। না, আই গেস আমরা বলি যে অনেক অপশন আছে, কিন্তু ডেলিভারেন্সের ব্যাপারে গেলেই যখন দেখি আমরা আন্তর্জাতিক অঙ্গনে তারা খেলতে নামেন, তখন সেই জায়গাটায় আমরা অনুপস্থিতি দেখি। তো আলটিমেটলি এই দলটা কতদূর যাবে, প্রত্যাশার পারত্ব আসলে বোর্ড সভাপতি থেকে শুরু করে স্বয়ং অধিনায়কও নামিয়ে দিয়ে গেছেন অনেকটা। যদিও তাসকিন আজকে বলেছেন যে পরের রাউন্ডে যাওয়াটাই হচ্ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ, এবং সেটা হতে পারে। বাংলাদেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জটা হবে প্রথম ম্যাচটাই। একদম শ্রীলঙ্কাকে যদি বাংলাদেশ হারিয়ে দিতে পারে, এবং হারানোর যে একেবারে অসম্ভব ব্যাপার তা তো না, তারা সম্প্রতি 2-1 যদিও টি20 সিরিজে হেরেছে, বাট বাংলাদেশের সামর্থ্য আছে যদি বাংলাদেশ ফুল মানে একদম নিজেদের পটেনশিয়ালি অন্য জায়গায় খেলে, নতুন ভেন্যুতে শ্রীলঙ্কাকে হারাতেও পারে। হারিয়ে দিলে দক্ষিণ আফ্রিকার সঙ্গে ম্যাচটা হয়তো 70-30 বাংলাদেশের পক্ষে থাকবে না। অন্য দুই প্রতিপক্ষের সঙ্গে বাংলাদেশের সম্ভাবনা আছে খুবই ভালো করার এবং জয়ের, যদিও নেপালের মতো প্রতিপক্ষগুলো বাংলাদেশের পথে সবসময় কাটা বিছিয়ে দিয়ে থাকে, এবং পচা শামুকে পা কাটার আভিজাত্য কিন্তু বাংলাদেশের ক্রিকেটে বৈশ্বিক আসরে অনেক আছে। সো আপনি আসলে খুব নির্ভর হয়ে কিছু বলতে পারেন না, কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ যদি জিতে যায় এই টি20তে হয়তো বাংলাদেশ সত্যি সত্যি আসন্ন বিশ্বকাপে বিরল কীর্তির সামনে দাঁড়িয়ে সাকিব আল হাসান ও রোহিত শর্মা। টুর্নামেন্টে সর্বাধিক উইকেটের মালিক সাকিবের সামনে থাকছে নিজেকে ছাড়িয়ে যাওয়ার সুযোগও। বিশ্বকাপের আগের 8 আসরের রেকর্ড বুকে আছে কোহলি, গেইল, ম্যাকালাম, ধোনিদের নাম। টি20 বিশ্বমঞ্চে সেরাদের তালিকা নিয়ে ডেস্ক রিপোর্ট। দামামা বাজতে চলল টি20 বিশ্বকাপের নবম আসরের। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণের লড়াই বিশ্বমঞ্চে প্রথমবার অনুষ্ঠিত হয় 2007 সালে। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে শ্বাসরুদ্ধকর ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় টিম ইন্ডিয়া। এরপর মাঠে গড়িয়েছে আরও 7 আসর। সময়ের সঙ্গে জমজমাট হয়েছে লড়াই, বেড়েছে টি20 জনপ্রিয়তা। টি20 বিশ্বকাপের প্রথম আসরে খেলা মাত্র 2 জন ক্রিকেটার খেলছেন এবারের বিশ্বকাপেও। ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা ও বাংলাদেশের পোস্টার বয় সাকিব আল হাসানের নামের পাশে যোগ হচ্ছে এই বিরল কীর্তি। ম্যাচ খেলার বিচারে অবশ্য এগিয়ে রোহিত। সর্বাধিক 39 ম্যাচে মাঠে নেমেছেন হিটম্যান। 36 ম্যাচ খেলা সাকিবের অবস্থান দ্বিতীয়তে। এরপর আছে দিলশান, ব্রাভো, আফ্রিদি, মালিক ও ওয়ার্নারের নাম। টুর্নামেন্টে সর্বোচ্চ রানের মালিক বিরাট কোহলি। তার নামের পাশে 1141 রান। 1000 রান পেরোনো অপর ব্যাটার মাহেলা জয়াবর্ধনে আছেন তার পরের অবস্থানে। এরপরে আছেন গেইল, রোহিত ও দিলশান। সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকাতে সবাইকে ছাপিয়ে শীর্ষে 47 উইকেট নেয়া সাকিব আল হাসান। আফ্রিদি, মালিঙ্গারা আছেন সাকিবের পরেই। বর্তমানে খেলছেন এমন কেউই নেই সাকিবের ধারে কাছে। ব্যাট হাতে ঝড় তুলে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের তালিকায় সবার উপরে ব্র্যান্ডন ম্যাককালাম। 2012 আসরে বাংলাদেশের বিপক্ষে 58 বলে 123 রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন এই কিউই। এরপরে আছে বিশ্বকাপে সেঞ্চুরি করা ক্রিস গেইল, অ্যালেক্স হেলসরা। 2016 সালে ইংল্যান্ডের বিপক্ষে করা গেইলের 47 বলে সেঞ্চুরি এখনও দ্রুততম। ছোট সংস্করণের বিশ্বকাপে সর্বাধিক 63 ছক্কার মালিকও ইউনিভার্স বস। সেরা 5-এ রোহিত, বাটলারদের অবস্থান থাকলেও ব্যবধানটা অনেক বেশি। বিশ্বকাপের প্রথম আসরে স্টুয়ার্ট ব্রডকে 6 ছক্কা হাঁকানো ইউভরাজও আছেন তালিকায়। বিশ্বকাপে সেরা বোলিং ফিগারটা লঙ্কানদের দখলে। অজন্তা মেন্ডিসের 8 রানে 6 উইকেট এখনও আছে আনবিটেন। কম সংখ্যক রান দিয়ে 5 উইকেট নেয়া বাকি বোলাররা আছেন সেরা 5-এ। টুর্নামেন্টের সর্বাধিক ডিসমিসালসের মালিক মহেন্দ্র সিং ধোনি। গ্লাভস হাতে 21 ক্যাচের পাশাপাশি 11 বার স্টাম্পিং করেছেন এমএসডি। এবারের আসরে খেলা একমাত্র উইকেটরক্ষক কুইন্টন ডিকক আছেন এই তালিকার সেরা 5-এ। আর ফিল্ডার হিসেবে সর্বাধিক 23 ক্যাচ নেয়ার রেকর্ড আছে এবি ডিভিলিয়ার্সের দখলে। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস। আমাদের সঙ্গে আছেন বর্ষণ কবির। বর্ষণ ভাই, একেবারেই অন্যরকম ব্যাপার সেই 7 থেকে এই 2024-এর জার্নি, এবং এটাই সম্ভবত শেষ বিশ্বকাপ হতে যাচ্ছে। জগতের নিয়মে তাই হওয়া উচিত। মানে এই দুজনেরই শেষ বিশ্ব টি20 তো অবশ্যই হওয়া উচিত। বয়স, অভিজ্ঞতা সবকিছুই দুজন, মানে একজনের মুকুটে একটা ওয়ার্ল্ড কাপ আছে, আরেকজন হয়তো বা কাছাকাছিও যেতে পারেন নাই। এইটা একটা বিশাল ডিফারেন্স। কিন্তু দুজনের যদি বলেন, ওয়ার্ল্ড ক্রিকেটকে অনেক কিছু দিয়েছেন। বিশ্ব টি20তে শেষ বেলায় এসে রোহিত এবং সাকিবের তো 3টা উইকেটই লাগবে 50 করতে। সো আমার মনে হয়
সেটা হয়তো আমরা দেখেই ফেলবো ফার্স্টের দিকেই, সেটা সম্ভব তার পক্ষে। দলের জন্য একটা নিশ্চয়ই দলের জন্য তো বটে, এবং নিজের শেষ যদি আমরা ধরে নিই জাগতিক নিয়মে, এবং আমরা যে ফিলসটা মানে ভাইবটা পাচ্ছি 2025-এর চ্যাম্পিয়ন্স ট্রফির পর তো সাকিবের দীর্ঘায়িত করার কোনো সুযোগ উনি নিজেই দেখেন না বা করতে চান না, তাহলে সেই হিসাবে আমরা দেখে নিতে পারি এটাই শেষ। এবং যুক্তরাষ্ট্রের মাটিতে তিনি যদি 50+ উইকেট নিয়ে শেষ করেন টুর্নামেন্টটা, আমাদের পাওয়া ওইটাই। শেষটা ভালো হোক সেই প্রত্যাশা করছি। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকে স্পোর্টস লাইভে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।